হ্যালো স্টুডেন্ট, আজকের পরশুদের টেস্ট পেপারের গণিতের 384 নম্বর পেজটা তোমাদের সমাধান করাবো খুব সহজ পদ্ধতিতে। আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। দেখো, একদম প্রথম প্রশ্ন যেটা আছে, আমি কিন্তু প্রতিটা প্রশ্ন তুলে নিয়েছি, যার জন্য একটু প্রচুর সময় লাগছে। হলো, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 4% হলে 4n বছর পরে জনসংখ্যা কত হবে? ওকে, তাহলে 4n বছর পরে জনসংখ্যা কত হবে? দেখো, এই যে প্রশ্নটা তুলেছি, তাহলে 4n বছর পরে জনসংখ্যা কত হবে? এর সূত্রটা কি? p ইন্টু 1 প্লাস r/x হোল টু দি পাওয়ার n হলো 4n বছর পরে জনসংখ্যা এইটা হবে। তাহলে এটা মানগুলো বসিয়ে দিই। পিটা কত? আসলটা এখানে পি হলো 1 প্লাস আরটা কত? 4r বাই 100 হোল টু দি পাওয়ার n। এনটা কি? বছর হলো। এনটা তাহলে 4n হলো। এটা কেটে যাবে, 4 একে 4, 4 2 আর 4 5 20। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে? p/1 প্লাস r/25 হোল টু দি পাওয়ার 4n হলো। এটা তোমাদের অপশান বিতে আছে। তারপরের দিকে চলো। দেখো, এটা আছে এইটা প্রপোর্শনাল এইটা, এইটা প্রপোর্শনাল এইটা এবং এইটা প্রপোর্শনাল এইটা হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল। তাহলে আমি ভেদ ধ্রুবক তিনটি বার করব, তারপরে সেই তিনটিকে গুণ করব। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, x মাইনাস জেড প্রপোর্শনাল 1/x। এটাকে কেমন লিখব? x মাইনাস জেড, একদম প্রথমে ওয়াই মাইনাস জেড আছে। ওকে, প্রশ্নটা একটু ভুল তোলা হয়েছে, এটা ওয়াই হবে হলো। তাহলে এটাও ওয়াই হবে। ওয়াই মাইনাস জেড সমান, তাহলে কী হবে? k1/x। এক্সটাকে এদিকে নিয়ে আসো, ভাগ যেহেতু আছে এদিকে গুণ হবে। তাহলে xy মাইনাস xz সমান k1 হলো। এই k1 হচ্ছে ভেদ ধ্রুবক। তারপরেরটাও বার করব এরকম একইভাবে। জেড মাইনাস এক্স প্রপোর্শনাল 1/y, জেড মাইনাস এক্স সমান k2/y। ওয়াইটা এদিকে আনো, ওয়াই জেড মাইনাস xy সমান k2। এইটারও ঠিক একইভাবে বার করো, এক্স মাইনাস ওয়াই প্রপোর্শনাল 1/z। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কি লিখব? k3/z। জেডটা এদিকে আনো, xz মাইনাস yz ইকুয়াল টু k3। এবার বলছে যে ভেদ ধ্রুবক তিনটির গুণফলের সমষ্টি। ওকে, তাহলে কী লিখব? অতএব k1 প্লাস k2 প্লাস k3। k1 এর মান এইটা বসাও, xy মাইনাস xz প্লাস k2 এর মান এইটা yz মাইনাস xy প্লাস k3 এর মান এই যে এইটা xz মাইনাস yz। দেখো, xy কাটলো, xz কাটলো, yz কাটলো, তাহলে 0। চলো তার পরের অঙ্কে। তারপরে দেখো, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান এটা দেওয়া আছে। ওকে, তাহলে আমি লিখি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ। আচ্ছা, আমরা cos স্কোয়ার থিটার জায়গায় কী লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। এটা যাই ছিল তাই লিখছি। দেখো, কি হবে? 1 মাইনাস একটা মাইন স্কোয়ার থিটা আর একটা, তাহলে মাইনাস দুটো সাইন স্কোয়ার থিটা। তাহলে মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা হাফ। 1টা এদিকে যাবে, বিয়োগ হবে।
তারপর এটা -2 sin স্কয়ার থিটা, এটাকে তাহলে -½ হবে, তাই না? এটা কাটো, তাহলে sin স্কয়ার থিটা এগুলো দুইটা গুণ ছিল, এই পাশে ভাগ হবে, মানে কি হবে 1/4 হবে, তাই তো? এটাকে তাহলে কি লিখতে পারি 1/2 এর হোল স্কয়ার, তাই না? উপরেরগুলো একই হলে উড়ে যায়, তাহলে কি লিখব sin থিটা সমান কত, হাফ লিখব। এই হাফ সমান কি লিখতে পারি sin 30 ডিগ্রি, তাহলে সাইন উড়ে গেল, তাহলে থিটা সমান কত হবে 30 ডিগ্রি। অতএব ট্যান থিটার মান বার করতে বলছে। ট্যান থিটার মান 30 ডিগ্রি বসিয়ে দাও নাকি, তাহলে ট্যান থিটার মান আমরা কি জানি 1/√3। ওকে, তাহলে এটা অপশান এ উত্তর। তার পরের অঙ্কটা দেখো, যে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যম বার করতে হলে কী নিয়ম, প্রথমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হয়। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তাহলে দেখো ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, তাহলে সবচেয়ে ছোট 19, তারপর 21, 22, 26, 28, 30, 32, 32। এটা শর্টে কেমন করতে বলছিলাম, এটা কাটো, এ পাশে কাটো, এ পাশে কাটো, এ পাশে কাটো, এ পাশে কাটো, দুটো আছে, তাহলে তখন মধ্যমাটা কী হবে, অতএব মধ্যমা সমান কী হবে 26 + 28/2, 54/2 সমান 27। এটা দেখো অপশান ডিতে আছে। তার পরের অঙ্কটা দেখো, ত্রিভুজ PQR এর কোণ PQR সমান 120 ডিগ্রি হলে ত্রিভুজটির পরিকেন্দ্রের অবস্থান, মানে পরিকেন্দ্রের অবস্থানটা কোথায় সেটা জানতে চাইছি। হলো পরিকেন্দ্রের অবস্থানটা অ্যাকচুয়ালি বাইরে হবে। এখানে তোমরা তিনটে বিষয় আমি ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি, একটু মাথায় রাখবে। ধরো এরকম একটা বৃত্ত, এটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে মনে রাখবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের অতিভুজের এই যে বিন্দুটা, এইটা হচ্ছে ত্রিভুজটির পরিকেন্দ্র। হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এইটা আমি লিখে দিচ্ছি পরে, তিনটে ছবি আগে হচ্ছে বুঝিয়ে দিই। তারপরে আরেকটা ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ, বা মানে প্রত্যেকটা বাহু সমান হবে। ওকে, সমবাহু মানে প্রত্যেকটা বাহু সমান, বা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু বা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা কিন্তু ভেতরে হবে। আর যেটা এই প্রশ্নটা তোমাদের যেটা দিয়েছে, এই প্রশ্নটা যেটা দিয়েছে PR, PQR, ওকে, PQR, PQR, ওকে। এটা ধরো কেন্দ্র, এটা স্থূলকোণী ত্রিভুজ, ওকে, এটা স্থূলকোণী ত্রিভুজ, এটা 120 ডিগ্রি। হলো হাতে আঁকছি ছবিগুলো, এতটা ভালো হয়নি, যাই হোক 120 ডিগ্রি স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা কিন্তু বাইরে হবে। হলো দেখো বাইরে। এই তিনটে বিষয় কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় তিনটের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা আছে।
এগুলো আমি না লিখে দিচ্ছি। ওকে, দেখো আমি লিখে দিচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে। দেখো এই যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি অতিভুজের যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুটাই হলো ত্রিভুজটির পরিকেন্দ্র হলো। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু বা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা ত্রিভুজের এই যে ভেতরে। আর স্থূলকোণী যেটা এই প্রশ্নটার ক্ষেত্রে, এই উত্তরটা কিন্তু তোমাদের বিতে আছে হলো, উত্তরটা হবে বি অপশানে আছে। ক্লিয়ার? সেটা হচ্ছে বাইরে হলো, ত্রিভুজটা দেখো এই ত্রিভুজটার বাইরে। ওকে, তার পরের অঙ্কে যাচ্ছি আমরা। পরের অঙ্ক কী আছে, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের ড্যাশ। তাহলে তাহলে আমরা কি করব না, পূর্বে আয়তনটা কত ছিল? মানে একদম প্রথমে পূর্বে আয়তনটা কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘনসেমি। পরে আয়তনটা কত? 1/3 পাই, এটা দেখো দ্বিগুণ আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা প্রত্যেকটা দ্বিগুণ হবে, তাহলে আরও কী হবে? 2r হবে, তাই না? তাহলে আরটাও 2r হবে, 2r। আর এইচটাও 2h হবে, এইটা স্কোয়ার, এইটা স্কোয়ার ঘনসেমি। তাহলে কি লিখতে পারি? 1/3 পাই, এটা কিন্তু 4r স্কোয়ার। ওকে, এটা তো এইচ, এখানে স্কোয়ার নয়, হ্যাঁ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 2h ঘনসেমি সমান। এটাকে আমরা যদি একটু সাজিয়ে নিই, দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 4 2 8, তাহলে কি প্রথমটার কত গুণ? 8 গুণ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা উত্তরটা আছে তোমাদের ডি। ক্লিয়ার? তাহলে তোমরা প্রত্যেকটা অঙ্ককে এভাবে সুন্দর করে তুলবে, তাতে দেখবে যত সুন্দর করে তুলবে তাতে ভালোভাবে মাথায় থাকে। চলো তারপরের অঙ্কটাতে যাচ্ছি। তারপরে দেখো 3x² - 10x + m + 1 এই সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্যক। তাহলে যদি একটি বীজ আলফা হলে অন্য বীজটা কত হবে? 1/α, তাই না? আচ্ছা, অতএব দুটি বীজের গুণফল কী হবে? আলফা গুণিতক আলফা, আলফা গুণিতক 1/α। দুটো বীজের গুণফলের সূত্র কী গো? c/a। তাহলে এইটা c আর এইটা a, m + 1/3। এটা কাটা গেল, তাহলে এদিকে কিছু 1 আছে, তাহলে এটা গুণ করো, এটা গুণ করো। m + 1 = 3, m = 3 - 1 = 2। ক্লিয়ার? তাহলে এখানে 2 বসিয়ে দেবে। তার পরের অঙ্কটাতে দেখো, তার পরের অঙ্কটা কী বলছে? বার্ষিক r/2% সরল সুদের হারে 2x টাকার y বছরের সুদ আসল সমান এইটা প্লাস ড্যাশ। এইটা কি? 2x টাকা, তো তাহলে আসল, তাহলে শুধু সুদটা শুধু বার করতে হবে, তাই না? তাহলে সুদের সূত্র কী হবে? i = PTR/100। তাহলে দেখো i = PTR/100, i = তাহলে পিটা কত এখানে? 2x, টিটা কত? y বছরের, তাহলে y, আরটা কত? এইটা r/2/100, 2 কাটলো, তাহলে XYR/100 হলো। এইটাকে তাহলে এইখানটায় বসিয়ে দেবে। তারপরে দেখো √7 - 5 অনুবন্ধীকরণী। এটা অনুবন্ধীকরণী সবসময় রুটের পাশেরটায় সাইন চেঞ্জ করবে, তাহলে উত্তর কত হবে? -√7 - 5।
তারপরে দেখো দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? এটা সবসময় মনে রাখবে যে দুটি দুটি ত্রিভুজ সদৃশ্য হলে তাদের পরিসীমার অনুপাত সমান অনুরূপ বাহু দুটির অনুপাত। তাহলে আমি কি লিখতে পারি না, প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান প্রথম ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য। হলো, আমি লিখে দিচ্ছি, তোমরা পরীক্ষা হলে এত লিখে করতে হবে না, ওকে, সরাসরি করবে। দেখো লিখে দিয়েছি, হ্যাঁ, তোমাদের এই সূত্রটা জাস্ট যারা জানো না তাদের জন্য লিখে দিলাম, তোমরা সরাসরি এই লাইন থেকে করবে। হলো, প্রথম ত্রিভুজের পরিসীমা কত? 20 বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা কত? 16 সমান প্রথম ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? 9। হলো, আর দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য ধরি x। হলো, বা তাহলে 20x সমান 9 × 16, তাহলে x সমান 9 × 16/20, 4 4 16, 4 5 20, 36/5, 7/2। হলো, 7/2 সেমি। হলো, তোমরা শুধু এইটুকু অংশই করবে, এটা জাস্ট যারা জানো না বলে সেই সূত্রটা লিখে দিলাম। তারপরের অঙ্কটাতে চলো। তারপরে কি বলেছে? ত্রিভুজ ABC এর ক্ষেত্রে সাইন A + B সমান √3/2 হলে cos C/2 এর মান কত? ক্লিয়ার? তাহলে দেখো এটার ক্ষেত্রে আমরা তাহলে কি করব? এর ক্ষেত্রে এটা তুলছি, তাহলে সাইন A + B সমান √3/2। আচ্ছা, এটা লিখি সাইন A + B সমান, আচ্ছা, √3/2 সাইন কতর মান? সাইন 60 ডিগ্রি মান। ওকে, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। দেখো উভয় পাশে সাইন উড়ে যাবে, তাহলে A + B সমান তাহলে কী হবে? 60 ডিগ্রি। এবার আমরা কি জানি? আমরা জানি কি গো, A + B + C ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে A + B তো হয়েছে 60, তাহলে 60 বসিয়ে দাও। 60 + C সমান কত? 180 ডিগ্রি। তাহলে C সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান কত? 120 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে অতএব এবার cos এটার মান বার করতে বলছে, cos C/2, তাহলে cos 120/2 তাহলে 60, তাহলে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত গো? হাফ। ওকে, তাহলে এখানটা হাফ উত্তর বসিয়ে দেবে। তারপরে দেখো একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল দিয়েছে 81 বর্গমিটার। তোমরা ভাবো একটা ঘনকের ছবিটা ওই রুটুবালির ছক্কা। ওকে, রুটুবালির ছক্কা দেখবে প্রত্যেকটা তলকে দেখবে বর্গক্ষেত্রের মতো দেখতে, তাহলে একটা তলকে বর্গক্ষেত্রের মতো দেখতে, তাহলে একটা তলের ক্ষেত্রফল কি? তাহলে বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার = 81 হবে। ওকে, তাহলে আমি লিখতে পারি কি, প্রশ্ন অনুযায়ী বাহু স্কোয়ার সমান কি? 81। তাহলে বাহু সমান কি হবে? √81 সমান 9 মিটার। হলো, বলছে ঘনকটির আয়তন কত? অতএব আয়তন, ঘনকের আয়তন সূত্র কি গো? বাহু কিউ নাকি গো? বাহু কিউ, তাহলে কি 9 সমান 729 ঘন মিটার।
বলে এখানে 729 বসিয়ে দেবো। তারপরের প্রশ্নে চলো। তারপরের প্রশ্ন দেখো 3 থেকে সত্য মিথ্যা বলছে এ এর মূলধন বি এর মূলধনের 1/2 গুণ, মানে 1.5 গুণ। ওকে, তাহলে বি এর মূলধনের 1.5 গুণ। তাহলে আমি বি এর মূলধনটা ধরি, তাহলে ধরি বি এর মূলধন কত গো? x টাকা। তাহলে অতএব এর মূলধন কত হবে? বি এর 1.5 গুণ, মানে এক্স ইন্টু 1.5, মানে এক্স ইন্টু 2 × 2 = 3। হলো, তাহলে এ ও বি এর মূলধন পেয়ে গেলাম। এবার বলছে তাদের লাভ্যাংশ বন্টনের অনুপাতটা। তাহলে আমরা কি জানি? মূলধনের অনুপাতটাই তাদের লাভ্যাংশের অনুপাতের সমান হয়। হলো, মূলধনের অনুপাত আর লাভ্যাংশের অনুপাতটা সমান হয়। তাহলে মূলধনের অনুপাতটা আমি বার করি। অর্থাৎ মূলধনের অনুপাত তাহলে কি? এরটা কোনটা? এরটা হচ্ছে এইটা। শর্ট প্রশ্নে এত লিখতে হবে না, ওকে? তোমরা সরাসরি করে দেবে একদম, যে যত পারো শর্টে, 1 নম্বরে যত পারো শর্টে করতে পারো। মূলধনের অনুপাতটা তাহলে কী হবে? 3x/2 x সমান 3x/2 1/, তাহলে 3/2 হলো। যেহেতু মূলধনের অনুপাত আর লাভ্যাংশের অনুপাত সমান হয়, তাহলে এটা কত হলো? 3:2 হবে। তাহলে এটা কি হচ্ছে? হচ্ছে না, তাহলে এটা মিথ্যা। ওকে, মাথায় রাখবে লাভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত সমান হবে। চলো তারপরের প্রশ্নটা দেখছি 3a/b ও c/d এর মিশ্র অনুপাতটি। তাহলে এদের মিশ্র অনুপাতটি আগে বার করি। 3a/b ও c/d এর মিশ্র অনুপাতটি, মিশ্র অনুপাত কেমন বার করতে হয়? এইটা গুণিতক এইটা, 3a গুণিতক c = এইটা গুণিতক এইটা। ক্লিয়ার? b গুণিতক d, পূর্বপদ গুণিতক পূর্বপদ উত্তরপদ গুণিতক উত্তরপদ। ক্লিয়ার? তাহলে এটা তাহলে কত হবে? 3ac = bd। বলছে যে মিশ্র অনুপাতটি লঘু অনুপাত হলে, মানে এইটা যদি লঘু অনুপাত হয়, অতএব এটি লঘু অনুপাত হলে তখন কি হবে? লঘু অনুপাত হলে যেটা হয় 3ac < bd, মানে লঘু অনুপাত হলে এইটা বড় হয়, এইটা বড় হয়, এইটা ছোট হয়। হলো, এটা মাথায় রাখবে। আর প্রশ্নে দিয়েছে এ, তাহলে দেখো এসির সঙ্গে 3 গুণ হলে এর থেকে এটা ছোট, 3 যদি কমিয়ে দিই তাহলে কি হবে? ধরো এসি বিডি, তাহলে এটা অবশ্যই হবে, তাহলে এটা সত্য। ক্লিয়ার? বিডি থেকে এসির 3 গুণ ছোট, তা এর 3 গুণ যদি কমিয়ে দিই তাহলে কি হিসেব মতো তাহলে এসি < তো অবশ্যই হবে, তাই না? তারপরে দেখো বলছে দুটি জলপূর্ণ পাত্রের একটি অর্ধগোলাকৃতি আর অন্যটি চোঙাকৃতি, এদের ব্যাসার্ধ উচ্চতা যদি সমান হয় তাহলে কি বলছে? তাহলে চোঙাকৃতি পাত্রে বেশি জল আছে। এটা সত্য না মিথ্যা আমাকে দেখাতে হবে। আচ্ছা, অর্ধগোলাকৃতি পাত্রে
অর্ধগোলাকৃতি পাত্রের মানে যে পরিমাণ জল ধরবে তার আয়তনটা কত হবে? অর্ধগোলকের আয়তনের সূত্র কি গো? 2/3 পাই আর কিউ ঘন একক। ওকে, চোঙের আয়তন চোঙের আয়তনের সূত্র কি গো? পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবারে কি বলছে? এদের ব্যাসার্ধ উচ্চতা সমান হলে, তাহলে আমি এখানে কি লিখতে পারি? পাই আর স্কোয়ার ইন্টু এইচের জায়গায় আর বসাতে পারি, যেহেতু বলেছে ব্যাসার্ধর উচ্চতা সমান। তাহলে কি হবে? পাই আর কিউ ঘন একক। তাহলে বলো কোনটা বড়? এইটা বড় না এইটা বড়? এইটা অবশ্যই বড়। তাহলে কোনটাতে? চোঙে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? যে পাই আর কিউ গ্রেটার দেন 2/3 পাই আর কিউ। তাহলে বলছে চোঙাকৃতি পাত্রে বেশি জল ধরবে, এটা তাহলে অবশ্যই সত্য। চোঙেরটা তো এইটা বড় হচ্ছে, তাহলে এইটাতে বেশি জল ধরবে, সত্য, তাই না? তার পরের অঙ্কটা দেখো, এই যে একটি রশ্মি, এই জাতীয় অঙ্কগুলো একটু ভালো করে মাথায় রাখবে। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো তোমরা মাথায় রাখবে, ঘড়ি কাঁটার দিকে হলে ঋণাত্মক আর ঘড়ির কাঁটার বিপরীত হলে ধনাত্মক। এটা হচ্ছে মাথায় রাখবে, আমি লিখে দিচ্ছি। ওকে ওকে দেখো এই যে লিখে দিয়েছি। তো তোমাদের এটা লিখতে হবে না, পরীক্ষাতে সরাসরি দেখবে এটা যেহেতু কি 720 ডিগ্রি, তাহলে ধনাত্মক। হ্যাঁ, কিন্তু কি বলা হয়েছে যে ঘড়ির কাঁটার দিকে হলে কি হয়? ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক হবে, তাহলে এটা মিথ্যা। ওকে, দেখো তাহলে এটা মিথ্যা লিখে দিয়েছি কেন? এই যে এটা কিন্তু ঋণাত্মক নেই, তাই। চলো তার পরের অঙ্কে যাচ্ছি। একটি বৃত্তের অন্তঃস্থ একটি বিন্দু পি বৃত্তে অবস্থিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। আমি একটা ছবি আঁকছি, দেখো। একটি বৃত্তে, এটা বৃত্ত, অন্তঃস্থ একটি বিন্দু, এর নাম দিলাম পি। বলছে বৃত্তে অবস্থিত কোনো স্পর্শক। আচ্ছা, স্পর্শক যদি হয় যে যদি এদিকে এরকম হবে, যদি এদিকেও হয়, হলো এই স্পর্শক বিন্দু যদি এদিকেও হয়, তার মানে এটা পি বিন্দুগামী নয়, তাই তো? তাহলে এটা সত্য। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তার পরের অঙ্কটা দেখো, তারপরে অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক মোটামুটি। বলছে একটি শ্রেণীতে এন সংখ্যক সংখ্যার গড় এক্স বার হলো, একটি শ্রেণীতে এন সংখ্যক সংখ্যার গড় এক্স বার যদি প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি কে হয়, তাহলে n তম সংখ্যাটি এইটা হবে। ক্লিয়ার? তাহলে এটা সত্য কিনা আমাকে দেখতে হবে। আচ্ছা, ধরি এন সংখ্যক সংখ্যাগুলি, ব্যাপারটা একটু বোঝো। ধরি এন সংখ্যক সংখ্যাগুলি কী হবে গো? x1 x2 x3 ডট 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 এরকম xn। এবারে এক্স বার যদি আমি বার করি, তাহলে কি হবে? x1 প্লাস x2 প্লাস ডট 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 xn বাই কত হবে গো? এন সংখ্যক, তাই এন দিয়ে ভাগ। ক্লিয়ার? এটাকে আমি তো এরকম লিখতে পারি কি সাজিয়ে, x1 প্লাস x2 প্লাস, এই মাঝখানে তো কত আছে তো আমরা জানি না, আমি লিখলাম n-1 হলো, তারপরে প্লাস xn।
এইটা এন মানে কি, এর আগেরটা নিশ্চয়ই n-1 হবে। বাই এটা এক্স বার এটা। আচ্ছা এবারে দেখো বলেছে যদি প্রথম n-1 সংখ্যক, এই যে প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি এইটা, এই অংশটা হলো, তাহলে এইটা জায়গায় আমি কে বসাবো, তাই তো, কে প্লাস এক্স এন, বোঝা গেছে। আর এইটা হচ্ছে এদিকে চলে আসবে এন এক্স বার, তাহলে কি বলছে এনতম চেয়েছে মানে এইটা, তাহলে এন এক্স বার মাইনাস কে সমান এক্স এন হলো। তাহলে এনতমটা হচ্ছে এইটা হবে, এটাতে আশা করি তোমরা দেখতেই পাচ্ছ নেই, এটা নেই, তাহলে এটাও মিথ্যা হবে। অঙ্কগুলো আস্তে আস্তে ধীরে ধীরে তুলবে এবং বুঝতে না পারলে আর একবার দেখবে। ওকে, এইটা তো বার করতে বলছে এনতম সংখ্যাটি, তাহলে এনতম সংখ্যাটি বার করবো, এটাকে এ পাশে নিয়ে গেছি, তাহলে এনতম সংখ্যাটি হচ্ছে এইটা, কিন্তু এখানে তো এটা নেই, যার জন্য এটা মিথ্যা। চলো তার পরের অঙ্ক দেখো। তারপরে 4 থেকে 2 নম্বরের প্রশ্ন শুরু, যে 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দিয়েছে এইটা। আর চক্রবৃদ্ধি সুদের সূত্র তো আমরা জানি, তাহলে আসলটা কত, আসল সমান কত, পি টাকা। আচ্ছা আর সমান কত, আর সমান 5%, আর টি সমান 2 বছর। আচ্ছা দেখো চক্রবৃদ্ধি সুদ দিয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি, চক্রবৃদ্ধি সুদ 615। চক্রবৃদ্ধি সূত্রটা আমরা জানি, সূত্রটা লিখে দিতে পারো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি সমান 615। পি কত জানি না, 1 প্লাস আর কত 5 বাই 100 হোল টু এনটা কত 2 মাইনাস পি সমান 615। ওকে, এটা কত 100 প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস পি সমান 615। আচ্ছা এটা পি 105 বাই 100 হোল স্কোয়ার মাইনাস পি সমান 615 আছে। পিটাকে এবারে কমন নাও, আচ্ছা এটাকে কেটে দিলে তো হয়, তাহলে 5 2 10, 5 1 5, 5 2 10 0, তাহলে এখানে থাকলো কত 21 বাই 20 হোল স্কোয়ার মাইনাস 1 615। ওকে, পি 21 স্কোয়ার কত গো 441, বর্গ নামতেগুলো মুখস্থ করে নেবে। 20 স্কোয়ার কত 400 মাইনাস 1 সমান 615। এটাকে এদিকে আবার করছি দেখো, লসাগু কত 400, আচ্ছা তারপরে 441 বিয়োগ 400 সমান 615। এটা কত 41 বাই 400 সমান 615। তাহলে পি সমান কত হবে 615 ইন্টু এটা এদিকে যাবে, এটা 400 বাই 41। ক্লিয়ার, এটা 41 যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে 41ই কাটবে, 41 একে 41 আর 41 5, 15 7 60, 6000 টাকা হলো। তাহলে অতএব আসল কত হলো 6000 টাকা। ওকে, তারপরের অঙ্ক দেখো,
তিন ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত? তোমরা সবসময় মাথায় রাখবে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত একই। হলো, তাহলে কি লিখতে পারি? যেহেতু মূলধনের অনুপাত সমান লাভের অনুপাত, অতএব আমি কি লিখতে পারি? প্রথম ব্যক্তির লাভ কত লিখতে পারি? 4x। আর কত? তৃতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তির লাভ কত গো? তাহলে 9x। ওকে, তাহলে তারপরে কি বলছে? প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা বেশি। হলো, তাহলে অতএব শর্তানুযায়ী কি লিখতে পারি? 9x বিয়োগ 4x সমান 100। ক্লিয়ার? যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, 100 টাকা কম, মানে এইটার থেকে 100 টাকা কম। তাহলে এইটা মাইনাস এইটা সমান 100, তাই না? তাহলে এখানে তাহলে কি লিখব? 5x সমান 100। তাহলে x সমান 5টা এদিকে ভাগ হবে, 100কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 20। এবার বলছে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত? দ্বিতীয় ব্যক্তিটা কত? এটা 7x। অতএব দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত গো? 7x। তাহলে 7 × 20, যেহেতু এক্সের মান যেহেতু 20 তাই এক্সের মান বসিয়ে দিয়েছি। হলো, তারপরের অঙ্কে চলো। তারপরে দেখো x² - 12x প্লাস এত এই সমীকরণে বীজদ্বয় আলফা বিটা হলে এইটা বার করতে বলেছে। আচ্ছা, আমরা তাহলে কি করতে পারি? না, এই সমীকরণের আলফা প্লাস বিটা সমান কী হবে? -b/a মাইনাস বি, বিটা কত? 22, যে বি এক্সের পাশে যেটা থাকে বি, d/a, এটা কত? x² পাশে যেটা থাকে 1, তাহলে কী হবে? 22। আর আলফা বিটা মানে বি দুটোর গুণফল কী হবে? c/a, মানে এইটা বাই 1, 105/1 সমান 105। এইটার মান বার করতে বলছে। তাহলে অতএব আমরা কি করতে পারি? না, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার করো, হোল স্কোয়ার সমান a - b হোল স্কোয়ারের সূত্র কি? a + b হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে এটা বিটা এটা মনে মনে এভাবে ভাববে। আচ্ছা, এটা মাইনাস, তাহলে আলফা প্লাস বিটার মানটা হচ্ছে 22² মাইনাস 4 × আলফা বিটার মান কত? 105। আচ্ছা, 22² কত হবে? 484 বিয়োগ এটা 105 × 4 গুণ করলে 420, এদের বিয়োগ করলে কত হবে? 64। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 64। তাহলে অতএব আলফা মাইনাস বিটা সমান কত হবে? ±√64 সমান ±8। চলো তারপরের অঙ্কে দেখো, এই অঙ্কটা দেওয়া আছে এইটা সমান এইটার মান বার করতে বলছে। আচ্ছা, আমি এইটা সমান এইটা লিখে নিয়েছি। এবার আমরা কি করব? যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। যোগ ভাগ প্রক্রিয়াটা কী গো? এইটা প্লাস এইটা বাই এইটা মাইনাস এইটা
দেখো লিখছি লবটা কত 3x মাইনাস 5y, ওপরেরটা প্লাস নিচেরটা, ওকে, বাই ওপরেরটা মাইনাস নিচেরটা, ওকে। এ পাশেও তাই, ওপরেরটা প্লাস নিচেরটা আর ওপরেরটা মাইনাস নিচেরটা। এটা দেখো -5y আর +5y কাটা গেল, এটা -3y প্লাস 3y কাটা গেল। তাহলে এটা কি হবে 6x বাই -10y, এটা কি হবে 3 বাই মাইনাস, দুপাশে মাইনাস কাটা গেল। তাহলে x বাই ওয়াই এর মানটা কত হবে, x বাই ওয়াই এর মান 3/6, 6টা এদিকে এলে 6টা এবার এপাশে লিখি ভাগ হবে, 3 একে 3, 3 2 6। তাহলে x বাই ওয়াই এর মান আচ্ছা 10টা এদিকে ছিল, এও নিশ্চয়ই ওদিকে যাবে, তাহলে গুণিতক 10টা ওপরে যাবে, হলো। তাহলে 2 5 10, তাহলে x বাই ওয়াই এর মানটা কিন্তু 1/2 নয় 5 হবে, ওকে। একটু মিস্টেক হয়েছিল, তাহলে x বাই ওয়াই এর মানটা পেয়ে গেলাম। এবারে এইটার মানটা আমরা বার করব। দেখো 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। যেহেতু x বাই ওয়াই এর মান আছে, তাহলে আমরা ওপরটাকেও y দিয়ে ভাগ করব, নিচেরটাকেও y দিয়ে ভাগ করব, হলো। লবহরকে y দিয়ে ভাগ করে পাই লিখে দেবে, হলো। তাহলে এটা কী হবে, তাহলে 3x বাই ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 5y বাই ওয়াই এর হোল স্কোয়ার বাই 3x বাই ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 5y বাই ওয়াই এর হোল স্কোয়ার। এখানে লিখে দেবে কি, এটা লব এটা হর, লব হরকে ওয়াই দিয়ে ভাগ করে পাই, লব হরকে ওয়াই দিয়ে ভাগ করে পাই, ক্লিয়ার। এবারে দেখো x বাই ওয়াই এর মানটা কিন্তু জানি 5, তাহলে 3 × 5 স্কোয়ার মাইনাস, তারপর দেখো 5 ইন্টু কত 1 স্কোয়ার, এটা 3 ইন্টু এটা দেখো x বাই ওয়াই এর মান 5 স্কোয়ার প্লাস 5 ইন্টু 1 স্কোয়ার, তাতে 5 5 25, 3 75 মাইনাস 5 একে 5, এটাও 5 5 25, 3 75, 75 প্লাস কত 5, এটা এটা কত হবে 70, ওপরে 70 নিচে 80, 0 0 কাটবে, তাহলে 7/8। চলো তারপরের অঙ্কে, তারপরের অঙ্কটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এসি ও বিডি জ্যাদ্বয় মানে যে দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে আমি একটা বৃত্ত আঁকি, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, হলো। এসি একটি জ্যা, আর একটা হচ্ছে বিডি, এটাও। এবারে বলছে এ পি বি, হলো, এ পি বি বলছে 80 ডিগ্রি, এটা তো পি বিন্দুতে ছেদ করে, হলো। এই অংশটা হচ্ছে 80 ডিগ্রি, এইটা। এবারে বলছে এ ও বি আর সিওডি হলো, সিওডি আর এ ও বি, এই দুটো কোণের যোগফল বার করতে হবে। আচ্ছা দেখো দেওয়া আছে কি, এ পি বি সমান 80 ডিগ্রি,
হলো এ পি বি, এইটা 80 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা, এবারে আমি কি করব, দেখো এ বি বৃত্তচাপের ওপর এ বি বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ কত হবে, কোণ এ ও বি। হলো, এই যে এ বি বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণটা কি হবে, এ ও বি, এটাই তো কেন্দ্র এ ও বি। ভালো ভালো করে বোঝো, এ বি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণটা কি হবে, এ ও বি। আবার পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণটা তাহলে কত হবে, এ সি বি। হলো, এই এ বি বৃত্তচাপ কিন্তু এর পরিধিস্থ কোণ কী হবে, এ সি বি। যোগ করে দাও। পরিধির ওপর, হ্যাঁ, এই যে বৃত্ত পরিধির ওপর কোণ, মানে এই বৃত্তচাপটা, তো এই বৃত্তচাপের পরিধিস্থ কোণ দেখো এ সি বি। ক্লিয়ার? তাহলে অতএব আমরা কি লিখতে পারি, আমরা কি জানি যে এ ও বি সমান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে অতএব কি লিখতে পারি, এ ও বি, কোণ এ ও বি সমান 2 কোণ এ সি বি। ওকে, তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, অতএব এ সি বি, কোণ এ সি বি সমান 2টা এদিকে ভাগ হবে, তাহলে হাফ কোণ এ ও বি। আবার দেখো সিডি বৃত্তচাপ, যদি সিডি বৃত্তচাপ দেখো, সিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, সিওডি। দেখো সিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, সিওডি, এটা তো কেন্দ্র। এগুলো একটু বুঝবে, সহজ লাগবে। কেন্দ্রস্থ কোণ সমান কোণ সিওডি, তাহলে পরিধিস্থ কোণ সিডি বৃত্তচাপের ওপর পরিধিস্থ কোণ কোনটা হবে, ডিবিসি। ডিবিসি, এইটা তো বৃত্তচাপ, এর পরিধিস্থ কোণ তো এইটা, তাহলে ডিবিসি। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, কোণ সিওডি মানে কেন্দ্রস্থ কোণ সমান 2 কোণ ডিবিসি। ওকে, তাহলে অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব কোণ ডিবি সমান হাফ কোণ সিওডি। ক্লিয়ার? এবারে দেখো এই যে ত্রিভুজ পিবিসি, যে পিবিসি, এই যে ত্রিভুজটা দেখো পি, এই যে পিবিসি, এই ত্রিভুজটা দেখো, আমরা কি জানি বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। তাহলে এইটার বহিস্থ কোণ, এইটা বহিস্থ কোণ অন্তস্থ কোণ মানে এই দুটোর যোগফলের সমান হবে। তাহলে আমি লিখছি, দেখো ত্রিভুজ পিবিসি এর ক্ষেত্রে, পিবিসি এর ক্ষেত্রে কি লিখতে পারি, কোণ এ পিবি, কোণ এ পিবি, এই কোণটা, এই এই কোণটা সমান কী হবে, এই দুটো কোণের যোগফল। সমান কি লিখতে পারি, কোণ পিবিসি, এই কোণটা প্লাস এই কোণটা, কোণ পিসিবি। হলো, এবারে এখানে লিখে দিতে পারো যে বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। যেহেতু বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের
কোণ দ্বয়ের সমষ্টির সমান। ওকে, লিখতে প্রচুর টাইম যাচ্ছে, যাই হোক। তারপরে আমরা কি করব বলো দেখি, তারপরে এইটা সমান দিয়ে লিখবো। আচ্ছা, পিবিসি সমান, পিবিসিকে আমরা কি লিখতে পারি বলো? ডিবিসি লিখতে পারি। মানে এই যে পিবিসি, পিবিসি আর ডিবিসি, ভাবো পিবিসি এই কোণটাকে একই তো ডিবিসি, তাহলে পিবিসি জায়গায় ডিবিসি লিখলাম, প্লাস ডিসিবি, ডিসিবি, এটা পি হলো, এটা পি। তাহলে পি, এইটাকে ডি ভাববে, এটা ডি হলো, ডিপি হলে সমস্যা আছে, হলো। তাহলে পিসিবি, পিসিবি, পিসিবি এইটা যা, আর এসিবি তা, পিসিবি, ওকে, পিসিবি হলো, পিসিবি এইটার জায়গায় আমরা পিসিবি, ওকে, এই কোনটা, আর এসিবি, ক্লিয়ার? পি, এটা তো পিসিবি আর এসিবি, তাই লিখতে পারি। ভালো করে একটু বুঝবে, তার জন্য এত সময় দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো এই যে আমরা ডিবিসির মানটা বসিয়ে দেবো, ওকে, আর এসিবির মানটা বসিয়ে দাও। ডিবিসির মান কত? হাফ কোণ সিওডি, আর এসিবির মানটা কত? হাফ কোণ এওবি, হাফ কোণ এওবি, ওকে। তাহলে এখানে যদি আমি হাফ যদি কমন নিই, কোণ সিওডি প্লাস এওবি হলো। তাহলে আমরা তাহলে কোণ পিবিসি সমান এইটা পেলাম। আচ্ছা, দুইটা ভাগ আছে, এপাশে এলে গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে অতএব 2 এপিবি সমান সিওডি, কোণ সিওডি প্লাস কোণ এওবি। এইটার মান দেখো বার করতে বলেছে, আর এই এপিবির মান কিন্তু প্রশ্নে দিয়েছে 80, ওকে। এপিবির মান প্রশ্নে দিয়ে দিয়েছে 80, 80 বসালাম, সমান এইটা, সিওডি প্লাস এওবি। তাহলে এইটার মান কত? এটার মান 180, সরি 160, সিওডি প্লাস কোণ এওবি। অঙ্কটাকে বারবার দেখবে, হলো। তারপরের অঙ্কে চলো। আচ্ছা দেখো, তারপরে এই ছবিটা আছে তোমাদের, বার করতে হবে বিইডি, বিইডি এই কোণটাকে তোমাকে বার করতে হবে। আচ্ছা, আমি যদি একদম প্রথমে দেখো এইটাকে যদি যোগ করে দিই, এইটাকে আমি যোগ করে দিলাম ডিবি, তাহলে আমি কি লিখব? ডিবি যোগ করলাম, ডিবি যোগ করতে কি পেলাম বলো দেখি? ডিবি যোগ করার ফলে, আচ্ছা, আমরা এই যে এইটাও কেন্দ্র থেকে এইটা যা, এইটা তা নাকি, এটাও তো ব্যাসার্ধ, এটাও তো ব্যাসার্ধ, তাই না? তাহলে যেহেতু আমি কি লিখতে পারি, যেহেতু ও ডি সমান ও বি, ওকে, তাহলে কি কোণ ও ও ডিবি, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, দুটো বাহু যদি সমান হয় দুটো কোণও সমান হবে। এইটা সমান, তাহলে আমরা লিখতে পারি ও বিডি সমান কত? তাহলে আমি লিখতে পারি এটাকে 180 ডিগ্রি বিয়োগ, আচ্ছা এইটা, তাহলে এইটা কত হবে?
এটা যদি 140 হয়, এটা 40 হবে, টোটাল 180, তাই না? তাহলে আমি কি করব, দেখো এটা ডিওবি হলো, তা ডিওবিটা সমান তাহলে কত লিখব, কোণ ডিওবি সমান 180 মাইনাস 140 সমান কত, 40 হলো। তাহলে ডিওবিটা 40 এইটা। তাহলে এখানে আমি তাহলে কি লিখতে পারবো, ওডিবি, ওডিবি, ক্লিয়ার, ওডিবি। তাহলে এই কোণটা আর এই কোণটা তো নিশ্চয়ই কি সমান হবে, কেন, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাই এই কোণটা সমান হবে। এটা যদি 40 হয় তাহলে টোটাল 180, 180 থেকে 40 বাদ দেবো বাই 2, এটা হবে। তাহলে 180 থেকে 40 বাদ দেবো বাই 2 সমান 70। তাহলে এইটা আর এইটা 70 পেয়ে গেলাম, তাই তো। আবার তাহলে কি করব, আবার ওডি, আচ্ছা ওডি সমান ওবি, এটা নিশ্চয়ই বলে দিয়েছি একবার, এটা হচ্ছে ডিবি, একদম প্রথমে যোগ করে দিয়েছি, ক্লিয়ার। তাহলে এবারে আমরা কি করতে পারি, এই যে অংশটা, এই অংশটা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ। কেন, বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে, যে চতুর্ভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু বৃত্ত পরিধিতে, মানে বৃত্ত পরিধির ওপর হয়। তাহলে এ সি ডি বি বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে কোণ সিএবি প্লাস কোণ সিডিবি, সিএবি ওকে প্লাস কোণ সিডিবি, সিডিবি ওকে, এইটা সমান হয় কত, 180 হলো। কেন, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। এখানে এটা লিখে দিতে পারো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাই এটা লিখতে পেরেছি। তাহলে দেখো সিডিবি সমান কত হবে গো, তাহলে 180 মাইনাস কোণ সিএবি সমান 180 মাইনাস 50 সমান 130 হলো। তাহলে অতএব সিডিও, দেখো সিডিও সমান কত লিখব, 130 মাইনাস কোণ ও ডি বি সমান কত হবে, 60। আবার বিডিই, কোণ বিডিই সমান কত হবে গো, 180 বিয়োগ কোণ সিডিবি ওকে সমান 180 বিয়োগ 130 সমান কত হবে, 50। এবার দেখো কোণ বি ডি, আচ্ছা ডিবিই, ডিবি সমান কত হবে, 180 বিয়োগ কোণ ডিবিও সমান 180 মাইনাস 70 সমান 110। ওকে, তাহলে অতএব কোণ বিইডি সমান কত হবে, 180 বিয়োগ কোণ ডিবিও, মানে 180 বিয়োগ, আচ্ছা 180 বিয়োগ কোণ ডিবিই ওকে ডিবিই প্লাস কোণ ইডিবি প্লাস কোণ হলো ইডিবি হলো, তবেই ঠিক হবে। তাহলে 180 মাইনাস 50 প্লাস 110 সমান কত হবে, 20। ওকে, তো বিষয়গুলোকে বুঝে বুঝে করবে, একদম সহজ, একবার বুঝে নিয়ে তোমরা কি করবে, যে যার নিজের মতোই করবে। ওকে, তার পরের অঙ্কটা দেখো, এই যে
আর কস থিটা। আচ্ছা এটা দেখো আর কস থিটা সমান 2√3। আচ্ছা তাহলে কস থিটা উভয় পক্ষে যদি বর্গ করি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান কত? 2 2 হচ্ছে 4 3 12। ওকে, তাহলে এটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 12/r স্কোয়ার থিটা। আর একটা আছে দেখো আর সাইন থিটা সমান 2। উভয় পক্ষে বর্গ করে পাই লিখবে, তাহলে কি হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। ওকে, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? এটা এদিকে আসবে 4/r স্কোয়ার। একে 1 নম্বর সমীকরণ নাম দাও, একে 2 নম্বর সমীকরণ নাম দাও। এবার 1 আর 2 যোগ করো দেখি। এখন 1 যুক্ত 2 করলে কি হবে? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কী হবে? 12/r স্কোয়ার প্লাস 4/r স্কোয়ার। আচ্ছা এইটা সমান কি হয়? এইটা সমান তোমরা জানো সূত্রে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা সমান 1 হয়। এটা 1/r স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে 12 প্লাস 4, তাই তো? আর স্কোয়ারটা এদিকে আনো, তাহলে আর স্কোয়ার সমান 16। তাহলে আর সমান কত হবে? এই আর স্কোয়ার সমান 4 স্কোয়ার, তো আর সমান 4 হলো। আর যদি 4 হয় আর ও থিটা উভয়ের মান বার করতে বলছে, তাহলে অতএব এইখানটায় আর এর মানটা বসিয়ে দাও, হলো আর সাইন থিটা সমান 2। আর এর মান কত? 4 সাইন থিটা সমান 2। তাহলে শুধু সাইন থিটা 4টা এদিকে লিখে হবে, 2 ভাগ হয় মানে 1/2 হবে। আর 1/2টা কী লেখা যায়? সাইন 30 ডিগ্রি। সাইন সাইন কেটে যাবে, তাহলে থিটা সমান 30 ডিগ্রি। তাহলে লিখে দেবে অতএব থিটার মান 30 ডিগ্রি আর এর মান 4। ওকে, তারপরে দেখো এইটার সর্বোচ্চ মান চেয়েছে। কী আছে প্রশ্নটা? 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা। ওকে, আমি কি লিখতে পারি? 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি? কস স্কোয়ারের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। ক্লিয়ার? সমান 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3টা গুণ করে দাও, 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা সমান, আচ্ছা 3টাকে সামনে লিখলাম বিয়োগ 2টো সাইন স্কোয়ার থিটা থেকে একটা সাইন স্কোয়ার থিটা বাদ দিলে কত হবে? মাইনাস 1টা সাইন স্কোয়ার থিটা হলো। এবারে দেখো যেহেতু সাইন স্কোয়ার থিটা এর, এটা তোমরা মনে রাখবে। ওকে, সর্বোচ্চ মান সাইন স্কোয়ার থিটার সর্বোচ্চ মান কত বলো দেখি? 1। ওকে, সাইন স্কোয়ার থিটার সর্বোচ্চ মান 1। তাহলে আমি এখানে সাইন স্কোয়ার থিটার সর্বোচ্চ মান যদি 1 হয় এখানে, তাহলে কি লিখতে পারি? তাহলে 3 মাইনাস 1 সমান 2 হলো। এভাবে করলে অনেকটা সহজ হবে। তার পরের অঙ্কটা দেখো, তার পরের অঙ্ক যেটা দিয়েছে একটি সমকোণী চৌপল। ওকে, একটি সমকোণী চৌপল, তার আয়তনটা 432 ঘন সেমি। এটিকে গলাবে
হ্যাঁ, গলিয়ে এক দুটি সমান আয়তনের ঘনক তৈরি করবে। তাহলে এটাকে যদি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে একটা ঘনকের আয়তন পাবো, তাই না? অতএব একটি ঘনকের আয়তন সমান কত হবে গো? 432/2 সমান 216 ঘন সেমি। এবার হচ্ছে প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, একটা ঘনকের আয়তনের সূত্র কী গো? বাহু কিউব। আয়তন সূত্র কি? বাহু কিউব। বাহু কিউব সমান কত আছে? 216। 216টাকে আমরা কি লিখতে পারি? 6-এর কিউব। ওপরে কিউব কিউব উড়ে যাবে, ওপরে একই হলে উড়ে যায়, তাহলে বাহু সমান কত গো? তাহলে 6 হলো। তাহলে প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? 6। অতএব লিখে দেবে যে প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 6। ওকে, লিখে দিয়েছি। শেষে যেহেতু 2 নম্বর আছে, এক শর্ট প্রশ্নে কোনো কিছু লিখতে হবে না, কিন্তু 2 নম্বর থেকে একটু লিখবে। ওকে, তারপরের অঙ্কে চলো। দেখো, একটি ঘন ও একটি অন্তর্নিহিত বৃহত্তম গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, একটা ঘনকের ছবি তাহলে একটা আঁকি, এবং ঘনকের অন্তর্নিহিত মানে ঘনকের ভেতরে একটা বৃত্ত, অন্তর্নিহিত বৃহত্তম বৃহত্তম গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত। ওকে, আচ্ছা, তাহলে ঘনকের ক্ষেত্রফল কত গো? কত? 6a² বর্গ একক হলো। আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? গোলকের পৃষ্ঠতলের বা বক্রপৃষ্ঠের হলো, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত গো? 4πr² বর্গ একক। আচ্ছা, এখান থেকে কি পাচ্ছি বলো দেখি? ঘনকের একটা বাহু যা গোলকের ব্যাস তা হলো। তাহলে গোলকের ব্যাস মানে কি 2r, তাই না? তাহলে ব্যাসটা কত? 2r। তাহলে আরটা কত হবে? তাহলে আমরা কি এখানে লিখতে পারি যে 4πa/2 হোল স্কোয়ার, তাই না? অবশ্যই লিখতে পারবো নাকি? দেখো, বুঝতে যদি একটু অসুবিধা হয়, ঘনকের প্রতিটা বাহুকে যদি আমি ধরি, ওকে, আর গোলকের এই বাহুটা যা ঘনকের একটি বাহুটা, আর গোলকের ব্যাসার্ধ আরটা, এটা তো গোলকের ব্যাসার্ধ আর, এই আরটা কি? ঘনকের একটি বাহুর অর্ধেক, মানে এটা আরটা সমান a/2, যার জন্য আর এর জায়গায় a/2 বসানো হয়েছে। ক্লিয়ার? তাহলে তাহলে এই দুটোর অনুপাত বার করতে বলছে। তাহলে অতএব আমি কি করতে পারি? 6a² = 4π² ক্লিয়ার? তা এটা কাটা গেল। আর এবারে কি করব আমরা? তাহলে স্কোয়ারও বাদ যাবে, তাই তো? তাহলে 6π। আচ্ছা, তারপরে কি করবে? পাইয়ের মানটাও আমরা কিন্তু বসাতে পারি। দেখো 6π উত্তর হতে পারে, আবার পাইয়ের মানটাও বসিয়ে দিতে পারো। দেখো 6/22/7, এই লসাগু এর নিচে কিছু মানে 1 আছে, এদের লসাগুকে দিয়ে উভয় পক্ষে গুণ করে দিলে দেখো সেটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তাহলে 6 × 7 = 22 × 7 মানে কত? 42 =
এই 22/7 হলো, 22/7 ইন্টু 7, 7 7 কেটে যাবে, 42/22। তাহলে এটা তাহলে কত হবে, 21/11। ক্লিয়ার। তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা আছে এইটা সমান 5 আছে, এইটার মান বার করতে বলছে। দেখো আমি এইটা থেকে কীরকম লিখতে পারি, যদি বন্ধনীটা ভাঙি তাহলে কেমন করে লিখবো দেখো। তাহলে 5 ইন্টু 20, যেহেতু 20টা ম্যাক্সিমাম হলো, বন্ধনটা ভাঙলে এদিকে চলে আসবে সমান 10, xi সমান এটা 20 × 100, 100টা সেদিকে যাবে, তাহলে 110 হবে। ওকে, তাহলে অতএব আমরা কি জানি, আমরা জানি সূত্র একটা আছে, আমরা জানি কি বলো দেখি, x বার সমান কী হবে, n হলো। ক্লিয়ার। তাহলে এইটার মান কত, 110, 110, আর এনটা কত, এখানে যদি 20 পর্যন্ত আছে তাই 20, 0 0 কাটা গেল, 5.5। ওকে, তারপরে দেখো একদম শেষ অঙ্কটা এই স্কুলের, এইটা সমান এইটা দিয়েছে, এইটার মান চেয়েছে। আচ্ছা, আমরা তাহলে কি করব, দিয়েছে x প্লাস √x² - 9 সমান 18। ক্লিয়ার। ওই পক্ষে 1/, করে নিই। দেখো 1/, করে নিলে কত হবে, x প্লাস √x² - 9 সমান কত, 18। এবারে এর বিপরীত দিয়ে ওপর নিচে গুণ করো, করলে কী হবে, x মাইনাস √x² - 9 আর x প্লাস √x² - 9 আর x প্লাস √x² - 9 সমান কত, সরি এটা 1/18, 1/18। ক্লিয়ার। তাহলে ওপরে এটা হচ্ছে থেকে যাবে x মাইনাস √x² - 9, এটা দেখো a প্লাস বি আর a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা স্কোয়ার দিলে কি, রুটের উপর স্কোয়ার দিলে স্কোয়ারটা উড়ে যায়, হলো, এটা কেটে যাবে, 1/18। তাহলে কি হবে, x মাইনাস √x² - 9 সমান 9টা সেদিকে যাবে, 9/18 সমান 1/2। আচ্ছা, যারা দেখতে পাওনি তাদের জন্য একটু মিস্টেক হয়ে গেছে। দেখো এইটাকে উভয় পক্ষকে 1/, করেছি হলো, তারপরে কি করেছি, এইটার বিপরীত দিয়ে ওপর নিচে গুণ করেছি, করণ নিরসন যেভাবে শিখেছো। তাহলে এক্স প্লাস এইটা আছে, তাহলে নিচে এক্স প্লাস মাইনাস হলো, এইটা আর এইটা বিপরীত কি, এইটা মানে সাইনটা উল্টো দিয়ে আর কি, দিয়ে ওপর নিচে গুণ করেছি। আচ্ছা, এইটা থেকে গেছে উপরে, এটা দেখো a প্লাস বি আর a মাইনাস বি, তাহলে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস, এইটা স্কোয়ার হলে কী হয়, রুটের উপর স্কোয়ার হলে রুটটা উঠে যায়, তাহলে এইটা হলো সমান এইটা আছে, তাহলে এইটা কেটে গেছে, এইটা লিখেছি সমান এই 9টা নিচে ছিল সে পাশে যেতে উপরে উঠে গেছে, 9/18, 1/2। তোমরা একটু ধৈর্য ধরে অঙ্কগুলো করবে, আশা করি যেগুলো বুঝতে পারবে না একটু ধৈর্য ধরে 1-2 বার দেখতে হবে। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। প্রতিটা অঙ্ক যতটা পেরেছি খুব সহজভাবেই বোঝানোর চেষ্টা করেছি। আর ভিডিওটা মাঝে মধ্যে বোধহয় একবার সম্ভবত উল্টে গেছিল, কিছু করার নেই, লিখে করতে হচ্ছে, প্রচুর সময় যাচ্ছে। তো তোমরা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্রতিটা স্কুল এভাবে সলভ করে দেবো। আর অঙ্কগুলো যেভাবে বোঝাচ্ছি একবার কি 2বার করে শুনবে, বুঝবে, হলো, আর খাতায় সুন্দর করে লিখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে।